আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাকে শোনা যাচ্ছে ধন্যবাদ। আমরা ইসলামিক ভাষায় একটি ক্লাস চলে এসেছি। গত রবিবারে আমরা একটা ক্লাস করেছিলাম। আজকে ক্লাসে হয়েছে। জেসমিন, আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু বলো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? সর্বশেষ ক্লাসে আমরা মিশরীয় সভ্যতা পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা এরপর থেকে আলোচনা করছি। ওকে, সুমেরীয় সভ্যতা। আজকে সুমেরীয় সভ্যতা থেকে শুরু করবো। ভয়েস ক্লিয়ার না? শুনতে পাচ্ছ না? আচ্ছা আচ্ছা, আমি তো ভয়ই লাগে শুনবো কিভাবে। বলতেছি আমরা সর্বশেষ ক্লাসে মিশরীয় সভ্যতা পর্যন্ত আলোচনা করে শেষ করেছিলাম। আজকে এরপর থেকে আলোচনা করব। দেখতেই পাচ্ছ তোমাদের এখানে দ্বিতীয় যে সভ্যতাটা আছে এটা হচ্ছে সুমেরীয় সভ্যতা। কেমন? তো সুমেরীয় সভ্যতা মূলত কি? ধরো তোমার মিশরীয় সভ্যতা যখন চলছিল, মিশরীয় সভ্যতার সমকালীন তোমার হচ্ছে দুইটা নদীর মাঝখানে বিচ্ছিন্ন কয়েকটা সভ্যতা গড়ে উঠেছিল। সেই নদী দুইটার নাম হচ্ছে ইউফ্রেটিস এবং টাইগ্রিস। দজলা এবং ফোরাতও বলা হয়। এই ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর মধ্যবর্তী জায়গায় কিছু বিচ্ছিন্ন সভ্যতা গড়ে ওঠে, যেগুলোকে একসাথে বা সম্মিলিতভাবে ঐতিহাসিকরা নাম দিয়েছেন মেসোপটেমীয় সভ্যতা। কি নাম বলেছি? মেসোপটেমীয় সভ্যতা। তাহলে মেসোপটেমীয় সভ্যতা মূলত একটা সভ্যতা নয় শুধু, এটা হচ্ছে বিচ্ছিন্ন কয়েকটি সভ্যতার সমন্বিত বা সম্মিলিত নাম, ঐতিহাসিকরা বলেছেন। তো এই মেসোপটেমীয় সভ্যতারই একটা সভ্যতা হচ্ছে সুমেরীয় সভ্যতা। এটা গড়ে উঠেছে কোথায়? ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর মধ্যবর্তী অঞ্চলে। সুমেরীয়দের আদি নিবাস মেসোপটেমীয় অঞ্চলে ছিল না। তারা এখানে কৃষি এবং ব্যবসা বাণিজ্য ইত্যাদি সুবিধার্থে তারা এখানে এসে বসতি গড়ে তোলে। এরপরে সুমেরীয় সভ্যতা হচ্ছে একটা নগর রাষ্ট্রভিত্তিক সভ্যতা, একটা নগর রাষ্ট্রভিত্তিক সভ্যতা। এবং এই সুমেরীয় সভ্যতায় দেখা যায় প্রত্যেকটা নগরের, নগর রাষ্ট্র মানে কি, ধরো এক একটা নগর এক একটা রাষ্ট্রের মতো। এটা একটা নগর, এটা একটা আলাদা রাষ্ট্রের মতো। এখানে আলাদা সরকার আছে, আলাদা প্রশাসন আছে, দেবতা আছে। তো প্রতিটি নগরের আলাদা আলাদা প্রশাসন ছিল, দেবতা ছিল। নগর রাষ্ট্রের প্রধানকে বলা হতো পাতেসি। অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। তাহলে নগর রাষ্ট্রের যিনি প্রধান ছিলেন, নগর রাষ্ট্রের প্রধানকে, সরকারকে বলা হতো পাতেসি। মনে থাকবে? এবং এই নগর রাষ্ট্রের প্রধান তিনি একই সাথে একাধারে তিনি নগরপতি, তিনি সেনা প্রধান, তিনি সেচ ব্যবস্থার প্রধানও ছিলেন। কেমন? একই সাথে তিনি সবকিছুর প্রধান ছিলেন। ওকে, এরপরে আসো অর্থনৈতিক কাঠামো। তাহলে প্রধান পেশা ছিল কৃষি। প্রধান পেশা কি ছিল তাদের? কৃষি। এবং দ্বিতীয় বৃহত্তম পেশা ছিল তাদের বাণিজ্য। সমাজ কাঠামো বৈষম্যমূলক ছিল, এটা সব সভ্যতায় দেখবে তোমরা। সুমেরীয়দের ধর্ম বিশ্বাস, তারা বিভিন্ন রকমের দেবদেবীতে বিশ্বাস করত। পরকাল, আমরা যেটাকে আখেরাত বা পরকাল বলি, এই পরকালে তারা বিশ্বাসী ছিল না, অবিশ্বাসী ছিল। তারা তাদের বিভিন্ন দেব দেবতা ছিল। সূর্যের দেবতা ছিল শামাস, বন্যা বৃষ্টি বাতাসের দেবতা ছিল এনলিল, পানির দেবতা এনকি, প্রেম এবং উর্বরতার দেবী ছিল ইস্তার, প্লেগ রোগের দেবতা ছিল নারগল। এভাবে বিভিন্ন বিষয়ের দেবতা ছিল। তো মনে রাখতে হবে এটা জিগুরাত।
তাহলে প্রত্যেকটা নগরের একটা কেন্দ্রীয় মন্দির ছিল। কি ছিল? একটা কেন্দ্রীয় মন্দির ছিল প্রতিটা নগরে, যেহেতু এটা নগর রাষ্ট্রভিত্তিক সভ্যতা। প্রতিটা নগরে একটা কেন্দ্রীয় মন্দির ছিল, যেটাকে তোমার হচ্ছে জিগুরাত বলা হয়। উর নগরীর মন্দির জিগুরাত। তাহলে জিগুরাত কি যদি প্রশ্ন করা হয়, বলবো যে একটি ধর্মীয় মন্দির। ঠিক আছে, সুমেরীয় সভ্যতার ধর্ম মন্দির। তো এই জিগুরাত যেটা, এটা শুধু যে মন্দির তা না, এটা একই সাথে শস্যগোলা, সেনা ছাউনি, কোষাগার, সচিবালয় সবকিছু হিসেবে কাজ করত। এই যে এটা হচ্ছে পানির দেবতা এনকি, এই যে জিগুরাত মন্দির। এখন আমরা দেখব সুমেরীয়দের লিখন পদ্ধতি। তোমরা একটু আগে দেখেছো, মানে পূর্বের ক্লাসে আমরা সেখানে মিশরীয় সভ্যতার লিখন পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। এখন দেখবো আমরা সুমেরীয়দের লিখন পদ্ধতি। তাহলে মিশরীয়দের মতো সুমেরীয়রাও একটা লিখন পদ্ধতি আবিষ্কার করে, যেটার নাম হচ্ছে কিউনিফর্ম লিপি। কিউনিফর্ম লিখন পদ্ধতি। তো কেন এটার নাম কিউনিফর্ম হলো? কারণ এখানে অক্ষরগুলো ছিল কিলক আকৃতির, কিলক বা ছোট্ট তীরের মতো, যার জন্য এটাকে কিলক লিপিও বলা হয়। ঠিক আছে, এখানে তোমরা দেখো একটু মানে এগুলা কিভাবে ধাপে ধাপে তোমার হচ্ছে বিবর্তিত হয়ে কিলক আকার ধারণ করেছে। এই যে স্যাগ, স্যাগ বলতে মূলত মাথা বোঝায়। এটার ক্রম বিবর্তনটা দেখো। এই যে মাথা বোঝাতে পূর্বে খ্রিস্টপূর্ব 3000 অব্দে এই চিহ্নটা ব্যবহার করতো তারা, 2800 অব্দে এটা ব্যবহার করতো, 2600 অব্দে এটা, অর্থাৎ প্রতি 200 বছর পর পর কিভাবে এটা ক্রম বিবর্তন হচ্ছে খেয়াল করো। এরপরে খ্রিস্টপূর্ব তোমার 2600 অব্দে এরকম, 2000 অব্দে এরকম, আস্তে আস্তে দেখো এগুলা এরকম হয়ে গেছে, অর্থাৎ কিলকের মতো। এই যে সবগুলো অক্ষরের তোমরা দেখো আগে পিছে কি পরিমাণ কিলক, অর্থাৎ তীরের মতো বিভিন্ন শেপ তৈরি হয়ে গিয়েছে অক্ষরগুলোর। কেমন? ওকে, এরপরে সুমেরীয় সাহিত্য, তাদের বিখ্যাত মহাকাব্য হচ্ছে গিলগামেশ মহাকাব্য সুমেরীয়দের। তাদের যে স্থাপত্য এবং শিল্পে তাদের যে অগ্রগতি বা তাদের অবদান, সেটা একটু দেখো। তারা হচ্ছে গণিতে গুণ ভাগ, হ্যাঁ, এরপরে চন্দ্রভিত্তিক বর্ষপঞ্জি তৈরি, পানি দ্বারা চালিত এক ধরনের ঘড়ি তারা আবিষ্কার করে, যেটাকে বলা হয় জল ঘড়ি। ঠিক আছে, পোরাইটের প্রথম ব্যবহার করেছিল সুমেরীয়রা, পোরাইটের প্রথম ব্যবহার। তাহলে এগুলো তাদের আবিষ্কার। জল ঘড়ি আবিষ্কার করেছে তারা, গণিতের ক্ষেত্রে গুণ ভাগ নির্ণয়ের পদ্ধতি তারা আবিষ্কার করেছে। জিগুরাত তাদের অন্যতম একটা ধর্ম মন্দির, এটা তাদের কীর্তি। এরপরে তারা কিউনিফর্ম লিপি আবিষ্কার করেছে। কিউনিফর্ম, এগুলো মনে রাখলে হবে। এরপরে আসো ব্যাবিলনীয় সভ্যতা, এটাও মেসোপটেমীয় সভ্যতারই অংশ এবং এটাও একটা নগর রাষ্ট্রভিত্তিক সভ্যতা। ঠিক আছে, আর মনে রাখতে হবে সভ্যতার সৃষ্টিতে সবচেয়ে বেশি যে জাতির অবদান, তারা হচ্ছে কারা? এমেরাইটস। এমেরাইটসদের অবদান সবচেয়ে বেশি। ওকে, এরা ছিল সেমিটিক জাতি। সেমিটিক জাতির অবদান সবচেয়ে বেশি ছিল সভ্যতার সৃষ্টিতে। আচ্ছা দেখো, তাহলে সুমেরীয় সভ্যতা ভেঙে যায় এক পর্যায়ে যখন সুমেরীয় রাজা ডুঙ্গি মারা যায়। এই সুমেরীয় রাজা ডুঙ্গি মারা যাওয়ার পর সুমেরীয় সভ্যতা এক প্রকার ভেঙে যায় এবং সেই ধ্বংসস্তূপের উপর গড়ে ওঠে ব্যাবিলনীয় সভ্যতা। ঠিক আছে, এবং এই ব্যাবিলনীয় সাম্রাজ্য সেমিটিক জাতির বিখ্যাত নেতা হাম্মুরাবির শাসনামলে চরম খ্যাতি অর্জন করে। কার সময়? রাজা হাম্মুরাবি। তিনি 1792 সালে মেসোপটেমিয়ার সিংহাসনে আসেন এবং তিনি কি জন্য বিখ্যাত? তার আইন সংহিতা, অর্থাৎ তিনি কতগুলো আইন রচনা করেছিলেন, যে আইনগুলোর জন্য তিনি বিখ্যাত, এই যে রাজা হাম্মুরাবি। কেমন? তার সময় হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা চরম উন্নতির শিখরে পৌঁছেছিল। এরপরে নব্য ব্যাবিলনীয় সাম্রাজ্য, এটা কি জিনিস? আমাকে কি শুনতে পাচ্ছ না তোমরা? দেখো, হাম্মুরাবি যখন মারা গেল, হাম্মুরাবির মৃত্যুর পর
এখানে অ্যাসিরীয়রা এই অঞ্চলে উত্থান ঘটতো তাদের। এরপর তাদেরকে পরাজিত করে একজন রাজা, নাম হচ্ছে রাজা নেবুচাঁদনেজার। রাজা নেবুচাঁদনেজার, এই নেবুচাঁদনেজার হচ্ছে বেবিলনকে কেন্দ্র করে নতুন করে বেবিলনীয় সাম্রাজ্য গড়ে তোলেন, যেটাকে বলা হচ্ছে নব্য বেবিলনীয় সাম্রাজ্য। এবং এই নব্য বেবিলনীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন নেবুচাঁদনেজার। তিনি বেবিলনে তোমার হচ্ছে সেখানে যে নগর ছিল রাজার, দেখো, রানীর সন্তুষ্টির জন্য, রানীর মনোরঞ্জনের জন্য তিনি সেখানে ব্যাবিলনের দেয়ালের উপর একটা মনোরম উদ্যান তৈরি করেছেন, বাগান তৈরি করেছেন, যেটাকে ঝুলন্ত উদ্যান বলা হয়। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। এটা ঝুলন্ত কেন? কারণ এটা হচ্ছে তোমার, এখানে চিত্র আছে, আমরা দেখাবো। এই যে দেয়ালের উপর, এই যে দেয়ালের উপর এই বাগানটা বা উদ্যানটা তৈরি করা হয়েছিল। এটা পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটা, কিন্তু কেমন। এরপরে আমরা যে ব্যাবিলনীয় সাম্রাজ্যের আরেকটা কথা বলেছিলাম, ওই যে আইন সংহিতা, রাজা হাম্বুরাবির যে আইন সংহিতা, সেটা সম্পর্কে একটু দেখি। তাহলে এই আইন হাম্বুরাবি তৈরি করেছিলেন, যেটাকে বলা হয় কোড অফ হাম্বুরাবি। আইনগুলো কেন তিনি তৈরি করেছিলেন? সাম্রাজ্যের নিরাপত্তা। আইন কি জন্য? আমাদের দেশের সংবিধান কি জন্য? দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দেশকে সুন্দরভাবে যাতে রান করা যায় সেজন্য। তো সাম্রাজ্যের নিরাপত্তা রক্ষার্থে তিনি বিধিবদ্ধ এই আইনগুলা তৈরি করেছিলেন, যেগুলাকে বলা হয় কোড অফ হাম্বুরাবি বা হাম্বুরাবির আইন সংহিতা। এবং এখানে তোমার রাজনৈতিক, পারিবারিক, বিবাহ, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য সবকিছুর আইন ছিল। এবং হাম্বুরাবি দাবি করেন যে এই আইন হচ্ছে তিনি সূর্যদেব থেকে পেয়েছেন। সূর্য দেবতা কি নাম? শামাস। এই শামাস থেকে পেয়েছেন, সূর্য দেবতা শামাস থেকে তিনি এগুলো পেয়েছেন ঐশ্বরিকভাবে। তবে আধুনিক আইনের তুলনায় এটা তোমার কাছে কিছুটা বেমানান মনে হলেও, আধুনিক যে আইন, হ্যাঁ, পান খেয়ে পড়াচ্ছি। পান তো আমি খাই না ভাইয়া, একটু নাস্তা করেছিলাম। ঠিক আছে, এখন আশা করি বুঝতে পারবা। তো আধুনিক আইনের তুলনায় বেমানান মনে হলেও, যেটা বলছিলাম যে তৎকালীন যে ব্যবস্থা, তখনকার সময় কিন্তু এরকম আইন, এগুলো সমাজ ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এবং এই আইনের, হাম্বুরাবির যে আইন, এখানে 282টা কোড ছিল। কতটা? 282টা কোড বা আইন ছিল, যেগুলো পাথরের খণ্ডে খোদাই করে লিখে বিভিন্ন মন্দিরে স্থাপন করা হয়েছিল। তো এরকম একটা পাথর পাওয়া গিয়েছে প্যারিসের লুভর জাদুঘরে, 8 ফুট উঁচু। যে এখানে দেখবা তোমরা, এই যে এখানে কোডগুলা লেখা আছে, আইনগুলো লেখা আছে। এই যে দেখো এই পাথরটাতে, এই যে দেখছো, এই যে অনেকগুলো লেখা, অর্থাৎ এখানে আইনগুলো লেখা আছে পাথরে খোদাই করা। এবং এখানে বোঝানো হচ্ছে এই যে এটা হচ্ছে রাজা হাম্বুরাবি, এবং এটা হচ্ছে পানির সূর্য দেবতা শামাস। এই শামাস হচ্ছে তাকে এই আইনগুলো দিচ্ছে। ঠিক আছে। এই যে লুবরে, ফ্রান্সের লুবর মিউজিয়ামে সংরক্ষিত যে নিদর্শন, যেটা পাওয়া গেছে, এখনো আছে সংরক্ষিত, এই যে এই পাথরটা এগুলাতে সংরক্ষিত আছে। এরপরে ব্যাবিলনীয়দের ধর্মবিশ্বাসও কেমন ছিল? বিভিন্ন দেবদেবীর পূজা করতো তারা। তাদের জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অবদান আছে কিনা? তারা ওই যে তোমার হচ্ছে ইউনিফর্ম লিখন পদ্ধতি, যেটা সুমেরীয়দের, সেটা ফলো করতো। এরপরে গণিত শাস্ত্রে তারা দশমিকের প্রচলন করেছে। কিসের? দশমিকের প্রচলন করেছে। এরপরে বীজগণিতের ক্ষেত্রে সরল সমীকরণ, বৃত্তের পরিধি, ব্যাসের অনুপাত, এগুলা তারা তোমার হচ্ছে গিয়ে নির্মাণ করেছে। এরপরে বর্ষপঞ্জিকাকে বিভিন্ন তোমার ছোট ছোট সেক্টর, যেমন বছর, মাস, দিন, এগুলাতে বিভক্ত করা, এগুলো কৌশল তারা আবিষ্কার করেছে। এবার আমরা দেখবো অ্যাসিরীয় সভ্যতা। এখানে অ্যাসিরীয় সভ্যতায় খুব বেশি কিছু নাই, এটা থেকে প্রশ্ন হয় না তোমাদের। এখানে সভ্যতা থেকে মেইনলি রোমান সভ্যতা, রোমান বলতেছি 1 নম্বর, মিশরীয় সভ্যতা সবার আগে, এটা থেকে প্রায় সময় বেশি প্রশ্ন হয়ে থাকে। এরপরে সুমেরীয় থেকে মাঝে মধ্যে আসে। সুমেরীয়কে তোমরা 90% ধরতে পারো, এটা 99%। এরপরে আছে তোমাদের এই যে রাজা হাম্বুরাবির যে পড়িয়েছি, এরপরে নেবুচাঁদনেজারের যে ঝুলন্ত উদ্যান, এগুলো মনে রাখবা। রাজা হাম্বুরাবির আইন সংহিতা,
রাজা নেবুচাঁদনেজারের ঝুলন্ত উদ্যান, এভাবে মনে রাখবা। এরপরে আছে গ্রিক সভ্যতা থেকে প্রশ্ন হতে পারে। হ্যাঁ, রোমান সভ্যতা থেকেও খুব একটা হয় না, অ্যাসিরীয় সভ্যতা থেকে খুব একটা আসে না। হিব্রু সভ্যতা থেকে, ধর্মীয় হিব্রুরা যে ধর্মীয় ক্ষেত্রে অবদান রেখেছে সেটা থেকে মাঝে মধ্যে প্রশ্ন হয়। তো আমরা অ্যাসিরীয় সভ্যতা থেকে এটা মনে রাখবো যে দেখো, যুদ্ধবিদ্যায় পারদর্শিতার জন্য অ্যাসিরীয়দেরকে এশিয়ার রোমান বলা হয়। তাহলে অ্যাসিরীয় সভ্যতায় আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিরীয়রা যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল। বুঝছো, এক পর্যায়ে তারা রোমানদের মতো বিশাল সাম্রাজ্যের অধিপতি হয়ে উঠেছিল। তো অ্যাসিরীয়রা মূলত ব্যাবিলন, যেটা ব্যাবিলনীয় সাম্রাজ্য যেটা বা ব্যাবিলনীয় সভ্যতা যেটা, এই ব্যাবিলন দখল করে বা অধিকার করে এই ব্যাবিলনীয়দের সভ্যতা ও সংস্কৃতিকে তারা গ্রহণ করেছিল। ঠিক আছে, অর্থাৎ তারা ব্যাবিলনীয়দের যে সভ্যতা সেটাকে অনেকটা অনুকরণ করেছিল। তারা যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল, যার জন্য তাদেরকে এশিয়ার রোমান বলা হয়। এটা মনে রাখা যাবে না। এরপরে দেখো হিব্রু সভ্যতা। তাহলে হিব্রু সভ্যতা খুব ইন্টারেস্টিং একটা সভ্যতা। এটা তোমরা যত পড়বা ততই জানবা। দেখো, হিব্রু এটা একটা ভাষার নাম, সেমিটিক ভাষা, সেমিটিক জাতির ভাষা, ইহুদিদের ভাষা। কেমন? ইহুদিদের ভাষা হচ্ছে হিব্রু ভাষা। তাহলে এটা একটা ভাষার নাম। এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিদেশি যাযাবর, বিদেশি বা যাযাবর। তাহলে এই কথার দ্বারা বোঝা যায় যে তারা, হিব্রুরা হচ্ছে এখানকার আদি অধিবাসী নয়। হিব্রু সভ্যতার উৎপত্তি হয়েছে মধ্যপ্রাচ্যে। কোথায়? মধ্যপ্রাচ্যে, এবং মেইনলি দুইটা দেশকে কেন্দ্র করে, সেটা হচ্ছে ফিলিস্তিন ও জেরুজালেম, ফিলিস্তিন ও ইসরায়েল। তাহলে হিব্রু সভ্যতার উৎপত্তি স্থল কোথায়? মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন এবং ইসরায়েলে। এবং সেখানে জেরুজালেম নগরকে কেন্দ্র করেই, স্নেহা বলেছ আমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে, গ্রামের বাড়ি হচ্ছে ফেনী। বুঝছো? এবার বলো কি জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তো মূলত জেরুজালেম নগরকে কেন্দ্র করেই এই সভ্যতা গড়ে উঠেছিল। আর হিব্রুরাই মূলত ইহুদি ধর্মের প্রবর্তক। এই যে বর্তমানে যে ইহুদি ধর্ম বা ইসরায়েল যে রাষ্ট্র, এই এরা যে ইহুদি, এই ইহুদি কিন্তু একটা ধর্ম যেটা পৃথিবীর প্রথম একেশ্বরবাদী ধর্ম, এটাও মনে রাখতে হবে। সর্বপ্রথম একেশ্বরবাদী ধর্মের প্রবর্তন করে ইহুদিরা। তো হিব্রুরা ইহুদি ধর্মের প্রবর্তন করে, এবং হিব্রু জাতি বর্তমানে হচ্ছে ইসরায়েলে বসবাস করে। এই তথ্যগুলো তো মনে থাকবে, তাই না? এবার দেখো, হিব্রুদের এই যে হিব্রু জাতি বা হিব্রু সভ্যতার সবচেয়ে বড় অবদান হচ্ছে ধর্মক্ষেত্রে। কেমন? হিব্রু সভ্যতা থেকে প্রশ্ন আসলে তোমাকে এটা মনে রাখতে হবে যে হিব্রুদের সবচেয়ে বড় অবদান কোন কোন ক্ষেত্রে? ধর্মীয় ক্ষেত্রে। তারা কি করেছে? তারা ধর্ম প্রচার, একেশ্বরবাদের প্রচারের ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে। একেশ্বরবাদের প্রবক্তা তারা। তাহলে ইসলাম যেমন একেশ্বরের কথা বলে, এই হিব্রু বা ইহুদি ধর্ম একেশ্বরবাদের উপর প্রতিষ্ঠিত হয়েছিল, যদিও সেটা পরবর্তীতে কি হয়ে যায়? বিভ্রান্ত হয়ে যায়। অর্থাৎ তারা যাহোবাকে তাদের স্রষ্টা মনে করে, ধর্মের সাথে তারা অনেক কিছু মিশ্রিত করে ফেলে, শিরিক করে ফেলে। হিব্রুদের, দেখো, হিব্রু শুরুতেই বলেছিলাম একটা ভাষা, এটা ইহুদিদের ভাষা, এবং বাইবেলের ভাষা হিব্রু। কিসের? বাইবেলের। পৃথিবীর প্রাচীন ভাষা হিব্রু। এবং হিব্রুদের প্রধান ধর্মীয় নেতা হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম। কে? হযরত মূসা আলাইহিস সালাম। আর হিব্রু সভ্যতা একই সাথে তিনটা জাতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত: ইহুদি, খ্রিস্টান, মুসলিম। তোমরা বর্তমানে দেখো না যে ফিলিস্তিনের যে জেরুজালেম, এটা একই সাথে তিনটা জাতির জন্য কি পবিত্র স্থান? ইহুদিদের জন্য, মুসলিমদের জন্য, খ্রিস্টান, তিনও জাতির জন্য এই জেরুজালেম বা যে যখন হচ্ছে বাইতুল মুকাদ্দাস, সেটা তিনও জাতির জন্য পবিত্র স্থান, যার জন্য এটাকে কেন্দ্র করে সবসময় তোমরা দেখো যে এখানে দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকে। তো হিব্রুদের প্রধান ধর্মীয় নেতা হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম। এবং তাহলে হিব্রু ভাষাভাষী যারা, তারাই ইতিহাসে হিব্রু জাতি বা ইহুদি হিসেবে পরিচিত। তো ইহুদিরা প্যালেস্টাইনের আদি বাসিন্দা নয়, সেটা বাইবেল থেকেও প্রমাণিত। বাইবেলের আদি গ্রন্থ বা ওল্ড টেস্টামেন্ট থেকেও কিন্তু বোঝা যায়। এখন দেখো,
এটার নাম ইহুদি কিভাবে হয়েছে? হযরত ইসহাক আলাইহিস সালামের পুত্র ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, নবী। কেমন? হযরত ইসহাক আলাইহিস সালামের পুত্র ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল তোমার ইসরাইল। কি নাম? ইয়াকুব আলাইহিস সালামকে জ্যাকবও বলা হয়, ঠিক আছে? ইহুদিরা অনেক সময় জ্যাকব বলে। এরপরে তার অপর নাম ছিল ইসরাইল। তো ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ছিল 12 জন। কতজন? ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র ছিল। তার মধ্যে সবচেয়ে দুষ্ট জাউরগে একজন ছিল, যার নাম হচ্ছে জুদা বা ইয়াহুদা। সে মেনলি ইউসুফ আলাইহিস সালামকে কূপে যে ফেলে দেয়া হয়েছিল, কেমন, এটার মূল নাটের গুরু বা পরিকল্পনাকারী ছিল এই ইয়াহুদা। তো এই ইয়াহুদার নাম অনুসারে ইয়াহুদি নামকরণ করা হয়েছে, ইয়াহুদার নাম অনুসারে। মনে থাকবে? তাহলে হিব্রুদের ধর্ম, তারা পৃথিবীর ইতিহাসে প্রথম একেশ্বরবাদী ধর্ম প্রবর্তন করে। তাদের ধর্মগ্রন্থ হচ্ছে তাওরাত বা ওল্ড টেস্টামেন্ট। তারা আর কি কি ধর্মীয় মতবাদ বা বিশ্বাস করে? তারা হচ্ছে জাদুটোনা, যেহোবা দেবতাই একমাত্র ঈশ্বর, প্রকৃতি পূজা, বিশেষ করে গাছ, পাহাড়, পর্বত, এগুলাকে তারা হচ্ছে ইত্যাদি কুসংস্কারের পূজায় তারা তোমার অভ্যস্ত হয়ে পড়ে, ঠিক আছে? ওকে, এরপরে তাদের শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, স্থাপত্য, এসবে তাদের তেমন কোনো অবদান নেই। তবে উইজডম অফ সোলেমান, এটা একটা শ্রেষ্ঠ ইহুদি সাহিত্য গ্রন্থ। কি বলেছি এটা? উইজডম অফ সোলেমান। ওকে, এরপরে সংস অফ সোলেমান, সোলেমানের গীতিকা, এটা তাদের জনপ্রিয় গীতিকা, ঠিক আছে? এগুলো হচ্ছে তাদের সংস্কৃতিতে অবদান। এখন আমরা চলে যাব গ্রিক সভ্যতায়। আজকে আমাদের সভ্যতা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। গ্রিক সভ্যতা একটা নগর রাষ্ট্রভিত্তিক সভ্যতা, যেটাকে ইংলিশে বলা হয় পলিস। তাহলে নগর রাষ্ট্রকে ইংলিশে কি বলে? পলিস। আমরা আরো পড়েছি সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, এগুলা সবগুলাই নগর রাষ্ট্রভিত্তিক সভ্যতা ছিল। আচ্ছা, অর্থাৎ অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বা নগরে বিভক্ত ছিল পুরো গ্রিস। এবং এই সভ্যতাটা গড়ে উঠেছে নদীর পরিবর্তে সাগর তীরে। আচ্ছা, এবং গ্রিক সভ্যতা হচ্ছে আধুনিক পাশ্চাত্য সভ্যতার ভিত্তি। ওয়েস্টার্ন যে সিভিলাইজেশন, সেটার বেসিস বা ফাউন্ডেশন হচ্ছে এই গ্রিক সভ্যতা। গ্রিক নামটা কাদের দেয়া? রোমানদের দেয়া। রোমানরা দিয়েছে গ্রিক নামটা। আর তোমরা দেখেছো না ওই যে আহ, যে মিশরীয় সভ্যতার যে পিরামিড, পিরামিড নামটা কারা দিয়েছে? গ্রিকরা দিয়েছে। এরপরে সেখানে আরো দেখেছো তোমরা হায়ারোগ্লিফিক লিপি, হায়ারোগ্লিফিক নামটা কাদের দেয়া? গ্রিকরা। মনে রাখতে হবে এভাবে। বর্তমানে গ্রিক সভ্যতা যে আমরা পড়ছি, এই গ্রিক সভ্যতার উৎপত্তি স্থল হচ্ছে কোথায়? গ্রিস। তাহলে দেশটার নাম হচ্ছে গ্রিস। আর এই দেশের অধিবাসীদেরকে বলা হয় গ্রিক, অধিবাসীদেরকেও বলা হয় গ্রিক, ভাষাও হচ্ছে গ্রিক। দেশের নাম গ্রিস, অধিবাসী এবং ভাষাকে বলা হয় গ্রিক, দেশের নাম গ্রিস। ওকে, তাহলে এখানে যেহেতু নগর রাষ্ট্রভিত্তিক সভ্যতা, অনেকগুলো রাষ্ট্র ছিল। নগর আর কি, অনেকগুলো নগর, এক একটা নগর এক একটা রাষ্ট্রের মতো ছিল। তো এরকম দুইটা নগর রাষ্ট্র সম্পর্কে আমরা জানবো। একটা হচ্ছে স্পার্টা আর একটা হচ্ছে অ্যাথেন্স। মনে থাকবে? স্পার্টা, অ্যাথেন্স, এই দুইটা নগর রাষ্ট্রের বৈশিষ্ট্য মনে রাখলেই পরীক্ষার জন্য এই সভ্যতা থেকে আশা করি পারবা। ওকে, তাইলে অ্যাথেন্সের অবস্থা কি ছিল? অ্যাথেন্সে তোমার গণতান্ত্রিক ধারণা বিস্তার লাভ করেছিল। ওই যে প্রাচীন গণতন্ত্রের সূতিকাগার বলা হয় গ্রিসকে। এই যে গ্রিসের অ্যাথেন্সে সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে প্রথম গণতন্ত্রের সূচনা হয়, ঠিক আছে? আর অন্যদিকে স্পার্টায় ছিল রাজতন্ত্র। তাহলে অ্যাথেন্সে ছিল গণতন্ত্র, তার অপোজিট শাসন ব্যবস্থা চলছিল স্পার্টায়। একই দেশের দুইটা নগর রাষ্ট্র, দুইটা নগরে দুই রকম শাসন ব্যবস্থা তখনও চলছিল। কেমন? তো এই যে অ্যাথেন্স এবং স্পার্টার মধ্যে
অ্যাথেন্সে যখন গণতান্ত্রিক প্রগতিশীল উন্নত সংস্কৃতির অধিকারী অবস্থা বিরাজ করছিল, ইন দ্য মিন টাইম স্পার্টায় ছিল তোমার অভিজাততান্ত্রিক শাসন, পশ্চাদমুখী, অর্থাৎ পিছিয়ে যাচ্ছে, অনুন্নত সংস্কৃতি। একটা নগর রাষ্ট্র যখন উপরের দিকে যাচ্ছে আর একটা কি হচ্ছে, ডাউনওয়ার্ড, নিচের দিকে যাচ্ছে। তো গ্রিক নগর রাষ্ট্রগুলোর বৈশিষ্ট্য, অর্থাৎ নগর রাষ্ট্রগুলো কেমন ছিল, এগুলো আয়তনে ছোট ছিল, খুব একটা বড় ছিল না এক একটা নগর। ধরো এটা ছিল গ্রিস, তো এখানে ধরো এটা একটা নগর, আমাদের দেশের অনুযায়ী চিন্তা করলে এটা বাংলাদেশ, এটা ঢাকা, এটা চট্টগ্রাম। তো এভাবে মনে করো এক একটা নগর এক একটা রাষ্ট্রের মতো আর কি, এখানে আলাদা সরকার আছে, এখানে আলাদা সরকার আছে, ঠিক আছে, কেন্দ্রীয় ব্যবস্থা ছিল না। ঠিক আছে স্নেহা, বলে দিব। ওকে। তো অ্যাথেন্স এবং স্পার্টা মোটামুটি বড় আয়তনের ছিল, যদিও গ্রিকের নগর রাষ্ট্রগুলো ছোট ছোট ছিল, ঠিক আছে। এবং প্রত্যেকটা নগর রাষ্ট্রের আলাদা ধর্ম, সাহিত্য, সংস্কৃতি ছিল। এবং ধরো বাহিরের কোনো শত্রুর দ্বারা আক্রান্ত হলে তারা একতাবদ্ধভাবে কি করতো, মোকাবেলা করত। নগর রাষ্ট্রগুলোতে প্রথম দিকে রাজতন্ত্র থাকলেও পরে আস্তে আস্তে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে থাকে। এবং এই গ্রিকরাই জাতীয় ঐক্য রক্ষার্থে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে, যেটা ওই যে অলিম্পিক নামে এখনো চলছে, প্রতি 4 বছর পর পর যেটা হয়, ঠিক আছে। এই গ্রিকরাই সেটা আবিষ্কার করেছিল, ক্রীড়া প্রতিযোগিতা। এখন নগর রাষ্ট্র স্পার্টার অবস্থা দেখবা আমরা। নগর রাষ্ট্র স্পার্টার কন্ডিশন আমরা একটু দেখব। দেখো, স্পার্টা শব্দের অর্থ হচ্ছে কর্ষিত বা বোনা জমি। স্পার্টা শব্দের অর্থ কি বলেছি, কর্ষিত বা বোনা জমি। তো স্পার্টায় কেমন শাসন ব্যবস্থা চলছিল তখন, অভিজাততান্ত্রিক, স্বৈরতান্ত্রিক, একনায়কতান্ত্রিক, অর্থাৎ গণতন্ত্রের বিপরীত। আর স্পার্টা ছিল একটি সামরিক রাষ্ট্র। অবশ্যই অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে, এটা কেমন ছিল, সামরিক রাষ্ট্র। অর্থাৎ এখানে সবাই যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল, এবং পুরুষ সন্তান জন্মগ্রহণ করলে তাকে 7 বছর বয়স হলে সামরিক বাহিনীতে যোগদান করা বাধ্যতামূলক ছিল। দুর্বল বা অসুস্থ হলে ভিন্ন কথা, তাইলে তাদের জাতীয় চেতনা ছিল যোদ্ধা, জাতীয় স্বভাব ছিল যোদ্ধা, কেমন। এবং তারা যুদ্ধবিদ্যা ও খেলাধুলায় পারদর্শী ছিল, কারা, স্পার্টার অধিবাসীরা। এবং এই নগর রাষ্ট্রে সবার জন্য সামরিক শিক্ষা, যুদ্ধবিদ্যা শিক্ষা করাটা বাধ্যতামূলক ছিল। এবার দেখো অ্যাথেন্সের অবস্থা। পৃথিবীতে প্রথম গণতন্ত্রের সূচনা হয়েছিল এই নগর রাষ্ট্রে, অ্যাথেন্সে। এখানের অধিবাসীরা তোমার হচ্ছে গিয়ে গণতন্ত্রের শাসনের অধীনে ছিল। এটা তোমার উন্নত সংস্কৃতির অধিকারী ছিল, স্পার্টার মতো ছিল না। ওকে। এবার দেখো গ্রিক অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে অ্যাথেন্স যখন সভ্যতার চূড়ায়, অ্যাথেন্স যখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করছিল, স্পার্টা তখন সামরিক বেড়াজালে নিজেদেরকে আটকে ফেলে। ধরো নিজেদেরকে যুদ্ধ, সামরিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে তারা পিছু বা পিছনের দিকে যেতে থাকে। গ্রিক দার্শনিক যতজন আমরা চিনি প্রায় পরিচিত, দেখবা যে মোটামুটি সবাই হচ্ছে গ্রিক দার্শনিক। দর্শন শাস্ত্রে গ্রিকদের অবদানও কম নয়, সবচেয়ে বেশি। তাহলে গ্রিক দর্শন হলো একটা সমৃদ্ধ দর্শন, কারণ এখানে তোমরা সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল যাদের নামই বলবা সবাই কিন্তু গ্রিক দার্শনিক, ঠিক আছে। গ্রিক দর্শনের মূল বিষয়বস্তু কি, কিভাবে পৃথিবী টিকে আছে তার অস্তিত্ব নিয়ে, কিভাবে এই পৃথিবীর পরিবর্তন হচ্ছে সেটার যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদান করা ছিল গ্রিক দর্শনের মূল বিষয়বস্তু। এবং গ্রিক দার্শনিক নাম হচ্ছে থ্যালিস, কি নাম, সেই সর্বপ্রথম কি করেছিল, সূর্যগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছিল। তিনি বলেছিলেন যে সবকিছু সৃষ্টির মূলে হচ্ছে পানি। এরপরে প্লেটো দি রিপাবলিক বইটা লিখেছেন, যেখানে তিনি তার শিক্ষাগুরু সক্রেটিসের দর্শন চিন্তা লিপিবদ্ধ করেছেন। এছাড়া তিনি আরো 36টা গ্রন্থ দর্শন বিষয়ে রচনা করেছেন। কে, প্লেটো। এখানে দেখো কে কার শিক্ষাগুরু, তাহলে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। সক্রেটিসের শিক্ষক হচ্ছে প্লেটো, প্লেটোর শিক্ষক হচ্ছে অ্যারিস্টটল,
কেমন? এরপরে দাঁড়াও, আচ্ছা দেখো না, এভাবে আসবে মনে হয়। আলেকজান্ডারের আহ, শিক্ষক হচ্ছে অ্যারিস্টটল, অ্যারিস্টটলের হচ্ছে তোমার প্লেটো, প্লেটোর শিক্ষক হচ্ছে সক্রেটিস। তো এছাড়াও অ্যারিস্টটল হচ্ছে দি পলিটিক্স গ্রন্থটা রচনা করেছেন। এই যে কোন বই কার মনে রাখিও, প্লেটোর হচ্ছে দি রিপাবলিক, অ্যারিস্টটলের হচ্ছে দি পলিটিক্স। আচ্ছা, গ্রিক সাহিত্য, এখানে অন্ধকবি একজন রহস্যময় ব্যক্তি ছিল গ্রিক সাহিত্যে, নাম হচ্ছে হোমার। সে কিন্তু অন্ধ ছিল, অন্ধকবি। তার বিখ্যাত মহাকাব্য হচ্ছে ইলিয়ড, ওডিসি। এগুলোর মাধ্যমে গ্রিক সমাজ, গ্রিক আদর্শ, ইতিহাস, ঐতিহ্য, ট্রয় নগরী ধ্বংস, এগুলোর ব্যাপারে সেখানে আলোচনা করা হয়েছে, তুলে ধরা হয়েছে। গ্রিক ক্রীড়া, ওই যে অলিম্পিক খেলার সূচনা করে প্রথম গ্রিকরা প্রতি 4 বছর অন্তর যেটা অনুষ্ঠিত হয়, এবং এটার পেছনে উদ্দেশ্য ছিল কি, জাতীয় ঐক্য, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি, বিভিন্ন নগর রাষ্ট্রগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করাই ছিল এই গ্রিক নগর রাষ্ট্রের মূল উদ্দেশ্য। মনে থাকবে? আচ্ছা, ইতিহাস, ইতিহাসের সেক্টরে গ্রিকদের অবদান আছে কিনা? আছে। গ্রিক সভ্যতাটা খুবই সমৃদ্ধ, তোমরা দেখতে পাচ্ছ, শিক্ষা, সাহিত্য, দর্শন, ক্রীড়া, সব ক্ষেত্রে তাদের অবদান আছে। ইতিহাসের জনক যে, তোমরা ইতিহাস পড়তেছো না, ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস। এই হেরোডোটাস হচ্ছে একজন গ্রিক ঐতিহাসিক। তিনি সর্বপ্রথম ইতিহাসকে বা হিস্ট্রিকে অনুসন্ধানার্থে ব্যবহার করেছেন। তার গ্রন্থ হিস্ট্রি অফ দ্য পার্সন ওয়ার্ডস, এটা হচ্ছে পৃথিবীর প্রথম ইতিহাস গ্রন্থ হিসেবে পরিচিত। আরেকজন বিখ্যাত গ্রিক ঐতিহাসিক নাম হচ্ছে থুকিডাইসিস। তিনি সর্বপ্রথম কি করেছেন? যুক্তিগ্রাহ্য ও প্রামাণিকভাবে ইতিহাস রচনা করেছেন, যার জন্য তাকে বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয়, যেহেতু তিনি যৌক্তিকভাবে, প্রামাণিকভাবে সর্বপ্রথম ইতিহাস রচনা করেছেন। আশফিকা নাজনীন অথই, দেরি করেছো কেন ভাইয়া? তো তাহলে এই ছিল গ্রিক ইতিহাস। এরপরে দেখো বিজ্ঞান, বিজ্ঞানের ক্ষেত্রে অবদান আছে কিনা? আছে। যেমন থ্যালিস, তিনি সূর্যগ্রহণের সময় নিরূপণ করে প্রমাণ করেছেন যে সূর্যগ্রহণটা প্রাকৃতিক নিয়মেই হয়ে থাকে। সূর্যগ্রহণ কিভাবে হয়ে থাকে? প্রাকৃতিক নিয়ম, এটা তিনি প্রমাণ করেছেন। এরপরে জ্যামিতির উন্নয়নে ভূমিকা রেখেছেন পিথাগোরাস। তোমরা সারা জীবন পিথাগোরাসের উপপাদ্য পড়তে পড়তে করতে করতে তোমাদের জান বের হয়ে যাচ্ছে। সেই পিথাগোরাস, তিনিও একজন গ্রিক গণিতবিদ। এরপরে এই যে অ্যানাক্সোগোরাস, তিনি প্রথম ধারণা দিয়েছেন যে সূর্য হচ্ছে উত্তপ্ত ও গলিত পাথরের পিণ্ড এবং চন্দ্র সূর্যের আলোতেই আলোকিত। আরো আছে, এগুলো তোমরা পড়ে নিলে বুঝবা। তাহলে সেই গ্রিকদের অবদান আছে কিনা, এক কথায় আমরা এখানে সামারাইজেশন দেখো, যে গ্রিকরা আধুনিক বিশ্ব বিভিন্নভাবে এই গ্রিক সভ্যতার কাছে ঋণী, স্পেশালি ওয়েস্টার্ন বা পশ্চিমারা। ঠিক আছে, ইউরোপের যে সভ্যতার ভিত্তি সেটা কিন্তু এই গ্রিক সভ্যতা। এরপর সরকার ব্যবস্থার বিভিন্ন দিক এই সভ্যতার মাধ্যমে জানা যায়। তোমরা দেখেছো যে অ্যাথেন্সে ছিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, অন্যদিকে স্পার্টায় ছিল অভিজাততান্ত্রিক, স্বৈরতান্ত্রিক, রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা। তাহলে এই যে সরকার ব্যবস্থার বিভিন্ন টার্ম বা দিক, এখান থেকে আমরা কিন্তু জানতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে সর্বসাধারণের মত প্রকাশের সুযোগ দিলে যে রাষ্ট্রের কল্যাণ হয়, সেই ধারণা আমরা লাভ করতে পারি। অর্থাৎ অ্যাথেন্সে ছিল গণতান্ত্রিক সিস্টেম। তো গণতান্ত্রিক সিস্টেম মানে কি? সেখানে মূল কথাই হলো জনগণকে প্রাধান্য দেয়া, সর্বসাধারণ যারা আছে, জনগণ যারা আছে, কমন পিপল যারা আছে, তাদেরকে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া, এবং সেটা দিলে যে রাষ্ট্রের কল্যাণ হয়, সেটা অ্যাথেন্স নগর রাষ্ট্রের মাধ্যমে কিন্তু বোঝা যায়। অ্যাথেন্স নগর রাষ্ট্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে উপরের দিকে উঠছিল। এরপরে গ্রিক দর্শন, বিজ্ঞান, অলিম্পিক খেলা, এগুলাতে তাদের অবদান তো তোমরা দেখেছই। ঠিক আছে, সর্বশেষ তোমাদের যে সভ্যতা আছে সেটা হচ্ছে রোমান সভ্যতা। তাহলে আজকে আমরা এই অধ্যায়টা শেষ করতে পারবো আশা করি। তাহলে রোমান সভ্যতা, এটা গড়ে উঠেছে ইউরোপের একটা রাষ্ট্র, নাম হচ্ছে ইতালি। ইতালির রাজধানী হচ্ছে রোম। এই রোমকে কেন্দ্র করে রোমান সভ্যতা গড়ে উঠেছে। কাকে কেন্দ্র করে? ইতালির রাজধানী রোমকে কেন্দ্র করে। কাকে? আগে বলো তো, একটু বুঝতে পারছো কিনা গ্রিক সভ্যতা আলোচনা যা করছি? হুম, বুঝতে পেরেছো সবাই?
ওকে, দেখো রোমান সভ্যতা, তাইলে এই রোমান সভ্যতা কাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বলেছি কিন্তু, হ্যাঁ ঠিক আছে, স্নেহা এবং অথই বুঝতে পেরেছো, ভেরি গুড। ইতালির রাজধানী রোমকে কেন্দ্র করে, তাহলে রোমকে বলা হয় 7টি পাহাড়ের নগরী, মনে রাখতে হবে, দ্য সিটি অফ সেভেন হিলস। দ্য সিটি অফ সেভেন হিলস কেন বলা হয়? কারণ রোম নগরীটা 7টা পার্বত্য টিলার উপর ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক আছে। এখন দেখো, খ্রিস্টপূর্ব প্রায় 200 অব্দে একজন রাজা রোমের বা ইতালির, নাম হচ্ছে রোমিওলাস। কি নাম? রোমিওলাস। এই রাজা রোমিওলাস তিনি সর্বপ্রথম রোম নগরীর গোড়াপত্তন করেছেন, বা রোম নগরীর তিনি ভিত্তি স্থাপন করেছেন, যার জন্য এই রোমিওলাসের নাম অনুসারে এই শহরটার নাম হয় রোম। ইতালির রাজধানী রোম কিভাবে হয়েছে? ওই যে রাজা রোমিওলাসের নাম অনুসারে, কারণ তিনি এই শহর এর প্রবক্তা। তো এখানে রোম সভ্যতার শাসন ব্যবস্থায় যিনি রাজা, তিনি একাধারে সামরিক, ধর্মীয়, আইন সবকিছুর প্রধান ছিলেন, ঠিক আছে। তো এখান থেকে রোম সভ্যতা থেকে যেটা দেখবা সেটা হচ্ছে রোমান আইন। রোমান ধর্ম হয় যে তারাও বিভিন্ন দেবদেবীতে বিশ্বাসী ছিল, বিভিন্ন বিষয়ের আলাদা আলাদা তাদের দেবদেবী ছিল, ঠিক আছে। ওগুলো একটু করে তোমরা দেখলে পারবা। রোমান আইন যেটা, এটা দেখবা। তাহলে রোমান সভ্যতার অন্যতম অবদান বা কৃতিত্ব হচ্ছে রোমান ল। অন্যতম কৃতিত্ব কি? আমরা তাহলে দুইটা সভ্যতায় আইনের ব্যাপারে দেখেছি, একটা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতায়, মনে আছে তো? ওই যে ব্যাবিলনীয় সভ্যতায় হাম্মুরাবির আইন সংহিতা, কোড অফ হাম্মুরাবি। আর এখানে দেখতেছি রোমান ল। তাহলে এটা রোমানদের অন্যতম কৃতিত্ব। তারা দেওয়ানি ও ফৌজদারি উভয় ধরনের আইন তৈরি করেছিল, যে আইনগুলো জনগণের সুবিধার্থে, জনগণের সুরক্ষায় তারা নির্মাণ করেছিল, এবং এগুলো তারা কাঠের ফলকে খোদাই করে রাজপথে প্রকাশ্যে তারা টানিয়ে রাখতো, যাতে করে জনগণ এগুলা দেখে তাদের মাথায় একটা রিমাইন্ডার আসে। যেমন তোমার সংবিধান, তোমার জন্য সংবিধান না, শুধু তোমার কোনটা করতে পারবা কোনটা করতে পারবা না, তোমার জন্য রাষ্ট্রের কিছু নিয়ম কানুন আছে, সেটা যদি তুমি জানো, অবগত থাকো, তাহলে তোমার জন্য মেনে চলা সহজ হবে, ঠিক আছে। তো এখানে বেসামরিক আইন ছিল, জনগণের আইন ছিল, প্রাকৃতিক আইন ছিল। প্রাকৃতিক আইন মানে কি? প্রকৃতিগতভাবে সকল মানুষই সমান, ঠিক আছে। এবং জন্মসূত্রে প্রাপ্ত মৌলিক অধিকার লঙ্ঘন করার ক্ষমতা সরকারের নেই। একজন মানুষ জন্মসূত্রে যে অধিকারগুলো লাভ করে সেগুলো সরকার চাইলেই ক্ষুণ্ণ করতে পারে না, এটা রোমান লতে বলা হয়েছিল। এরপরে জনগণের আইন কোনগুলা? ব্যক্তিগত সম্পত্তির অধিকার অনুমোদন করা, ক্রয় বিক্রয়ের জন্য নীতি নির্ধারণ, এগুলা জনগণের আইন। বেসামরিক আইন কোনগুলা? সিনেটে পাশ করা আইন ও ডিক্রি, ঠিক আছে, যেগুলো সিনেটে পাশ হয়। হ্যাঁ, সিনেট বলতে পার্লামেন্ট আর কি। এরপরে রোমান আইন ছিল উদার মানবিক, ঠিক আছে। এখানে ধরো, কেন উদার মানবিক বলতেছি? দাস যারা, বিধবা যারা, এতিম যারা ছিল, তাদের জন্য এই আইনে বিশেষ ব্যবস্থা, তাদের প্রতি উদার ছিল, মানবিক ছিল। কেমন? তো এই আইনগুলা মধ্যযুগে প্রায় সব দেশে কি হতো? ব্যবহৃত হতো। আধুনিক কালে এগুলা ইউরোপ, আমেরিকা তথা গোটা বিশ্বে যে বিভিন্ন দেশের আইন ও বিচার ব্যবস্থায় বিভিন্নভাবে তোমার হচ্ছে সংশোধিত আকারে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। তোমার কাছে এখন মনে হতে পারে এগুলো আসলে কি এমন আইন টাইন তারা বানাইছে, কিন্তু এখন চিন্তা করলে হবে না। তখন যখন তারা এগুলো বানিয়েছিল তখন কিন্তু এটা বিশাল ব্যাপার ছিল, ঠিক আছে। এরকম আইনের মাধ্যমে কিছু নতুন সভ্যতাকে, সমাজকে, মানুষকে দেয়া, এই যে তারা যেগুলো করেছে আইন তৈরি করা। এখন আমরা এখানে বিগত সালের কিছু প্রশ্ন আছে, এগুলো দেখলেই তোমরা বুঝতে। এই যে এটা 2023 সালের বোর্ড প্রশ্ন, একদম সহজ একটা প্রশ্ন, যে মিশরীয় সভ্যতা থেকে আসছে। ফারাও কোন রাজাদের উপাধি ছিল মিশরীয়দের? হায়ারোগ্লিফিক্স কি? পবিত্র লিপি, মিশরীয়দের লিখন পদ্ধতি। উদ্দীপকের চিত্রটি কোন সভ্যতার নিদর্শন? এটা মিশরীয় সভ্যতার পিরামিড আর কি। কেমন? পিরামিড সম্পর্কে এবার ব্যাখ্যা করে দিলেই হবে। তাহলে উদ্দীপকের আলোকে উক্ত সভ্যতার মূল্যায়ন করো। উক্ত সভ্যতা বলতে কি? মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতার অবদানগুলো কি? তোমরা যদি আমার ক্লাস করে থাকো তাহলে অবশ্যই অবশ্যই বলতে পারবা সবাই, তাই না? তো কঠিন না। তাহলে মিশরীয় সভ্যতা, দেখো সবগুলো সভ্যতা থেকে একটু একটু করে পার্ট দেখে রাখবা, বেশি তো পড়াই না আমি। একটা ক্লাসে সব সভ্যতা পড়াই ফেলতে পারলে তুমিও তো পারবা। মেইনলি মিশরীয় সভ্যতা ভালো করে পড়বা। এরপরে সুমেরীয় সভ্যতার লিখন পদ্ধতি কি? ইউনিফর্ম লিখন পদ্ধতি। এরপরে আসো ব্যাবিলনীয় সভ্যতায় হাম্মুরাবির আইন সংহিতা, নেবুচাঁদনেজারের ঝুলন্ত উদ্যান, মনে রাখতে হবে। এরপরে
গ্রিক সভ্যতায় নগর রাষ্ট্র এথেন্স এবং স্পার্টা। আর হিব্রু সভ্যতায় তাদের যে ধর্মীয় ক্ষেত্রে অবদান, একেশ্বরবাদের প্রবক্তা তারা, মনে রাখতে হবে। এরপরে রোমান সভ্যতায় রোমান আইন, খুব একটা গুরুত্বপূর্ণ না, রোমান সভ্যতা থেকে প্রশ্ন খুব একটা আসে না, এই আর কি। এখন দেখো তো, এটা দেখে বলো তো এটা কোন লিপি? এটা কি হায়ারোগ্লিফিক লিপি নাকি কিউনিফর্ম লিপি? দুইটা তোমরা চিনবানে দেখলে, যেগুলা প্যারাকের মতো কিলক আকৃতির, এগুলো কিলক আকৃতির না, এই যে প্যারাকের মতো মাথাগুলা, এগুলা হচ্ছে কিউনিফর্ম। কিউনিফর্ম মানে কিলক আকৃতির, তোমার ওই যে প্যারাকের মতো, ঠিক আছে? আর হায়ারোগ্লিফিক্স সেটা এরকম নয়, সেটা হচ্ছে চিত্র। তো আশা করি বুঝতে পারছো। একটু বলো তো ক্লাসে যারা আছো, বুঝছো কিনা, কারো কোনো সমস্যা বা প্রশ্ন আছে কিনা বলো, এটা আমরা ক্লাস শেষ করবো আজকের মতো। হ্যাঁ জেসমিন, ভেরি গুড, এটা ইউনিফর্ম লিপি। যদিও এখানে নিচে লেখা আছে, তোমরা মনে হয় আগে দেখে ফেলছো, নকল করে করে বলে দিচ্ছ আর কি, নাকি নকল করে করে মেরে দিচ্ছ? ওকে ঠিক আছে, ক্লিয়ার হলে আমরা আজকে এতটুকু পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।